কিডনির ফাংশন হচ্ছে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলোকে এক্সক্রিশন করা, এবং এটা কিভাবে এক্সক্রিশন হয়? বাই ফর্মিং ইউরিন। আবার ভালো করে দেখো, যখন বলবে কিডনির ফাংশন কি, তখন তোমরা কখন বলবা না যে ফর্মেশন অফ দ্য ইউরিন। ফর্মেশন অফ দ্য ইউরিন হচ্ছে কিডনির ফাংশনটাকে এইভাবে বলে চলবে না, তোমাদের বলতে হবে যে এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট অ্যান্ড ফরেন কেমিক্যালস বাই ফর্মিং ইউরিন, এই কথাটা এইভাবে বলতে হবে। এখন তোমাদের পরে আসতে পারে, তোমাদের ভাইবাদের জিজ্ঞাসা করে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলো কি কি, যেমন আছে ইউরিয়া। ইউরিয়া কোথেকে আসে? ইউরিয়া আসে মেটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড। তারপরে তোমার আছে ইউরিক অ্যাসিড, যেটা তোমার আসে মেটাবলিজম অফ পিউরিন পাইরিমিডিন বেস থেকে আসে। তারপরে তোমার আছে ক্রিয়েটিনিন, যেটা মাসেল ক্রিয়েটিন ব্রেকডাউন প্রোডাক্ট। তারপরে তোমার আছে বিলিরুবিন, যেটা হচ্ছে এন্ড প্রোডাক্ট অফ হিমোগ্লোবিন। তাছাড়া তোমার এই ফরেন কেমিক্যালস, তারপরে তোমার টক্সিন আছে, তোমার ফুড এডিটিভ বা পেস্টিসাইড বা ড্রাগস, তারপর হরমোনের মেটাবোলাইট এন্ড প্রোডাক্টগুলো, এগুলো সবই তোমার এক্সক্রিশন হবে কি দিয়ে? কিডনি। কিডনি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অর্গান। কিডনি যখন ফেলিওর হবে তখন অবশ্যই তোমরা জানো যে মানুষ মারা যাবে। মানুষ মারা যায় যেহেতু তোমার এক্সক্রিটেড ওয়েস্ট প্রোডাক্টগুলো তোমার ব্লাড থেকে সমস্ত শরীরে, বিশেষ করে ব্রেনে যখন চলে যায়, তখন এই টক্সিন প্রোডাক্টগুলো ব্রেনটাকে মেনলি আমি বললাম ডেথ বা ড্যামেজ করে দেয়, সেই জন্য মানুষজন কিডনি ফেলিওর হলে সাধারণত মারা যায়। কিডনির আরো কিছু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু ফাংশন আছে, সেটা কি কি? এই রেগুলেশনগুলো। আমি রেগুলেশনগুলো আলাদা আলাদা লেখা আছে, আমি একবারই রেগুলেশনগুলো সব লিখেছি। সে কি কি কিডনি কি কি রেগুলেশন করে। দেখো, ব্লাড প্রেশার একদম ইম্পর্টেন্ট। কিডনি হচ্ছে একটা ইম্পর্টেন্ট অর্গান যেটা তোমার ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে। ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স, কিডনিতে অনেক অনেক হরমোন তোমার সিক্রেটেড হয় বা তৈরি হয়, এই হরমোনগুলা তোমার ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সব। বডি ফ্লুইড অসমোলারিটি এবং ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন, অ্যাসিড বেস ব্যালেন্স, যেটা তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়বে, এই সব কিছু কিডনি কি করে? রেগুলেশন করে। আরো কি কি রেগুলেশন করে? ইরাইথ্রোপয়েটিন, যেটা তোমরা আরবিসিতে পড়ে আসছো। ইরাইথ্রোপয়েটিন যেটা, সেটা ইরাইথ্রোসাইট প্রোডাকশন, মানে ইরাইথ্রোপয়েটিন প্রোডাকশন করবে, তৈরি হয় একদম তোমার ইরাইথ্রোসাইট প্রায় 90% তোমার তৈরি হয় কোথায়? কিডনিতে। 10% লিভারে তৈরি হয়। কোথায় তৈরি হয় ইরাইথ্রোপয়েটিনটা? ইন্টারস্টেশিয়াল সেল অফ দ্য কিডনি টিবিউল, ফাইব্রোব্লাস্ট লাইক কিছু ইন্টারস্টেশিয়াল সেল আছে কিডনিতে, সেখান থেকে তোমার ইরাইথ্রোপয়েটিন গুলো তৈরি হয়। এই ইরাইথ্রোপয়েটিন গুলো তোমার বোন মেরুতে গিয়ে তোমার কি করে? হিমোপয়েটিক স্টেম সেলগুলোকে স্টিমুলেট করে, যার ফলে বেশি বেশি আরবিসি তৈরি হয়। তাহলে হচ্ছে তোমার কিডনি আরবিসি তৈরিতে হেল্প করছে বা তৈরি। তারপরে হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন, বা যেটাকে আমরা বলি অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ভিটামিন। এটা হচ্ছে ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ ভিটামিন ডি যখন স্টেপ বাই স্টেপ ভিটামিন ডিটা অ্যাক্টিভ হয়, প্রথমে তোমার স্কিন থেকে আলট্রাভায়োলেট রের সাথে মিলে তারপরে তোমার লিভারে যাবে, লিভার থেকে লাস্টে তোমার আসবে কিডনিতে। কিডনিতে তোমার প্যারাথরমোন যে একটা হরমোন আছে, প্যারাথরমোন হরমোনের মাধ্যমে বা হেল্প
সাহায্যে তোমার এই 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, অ্যাক্টিভ ফর্মটার পুরো একটা নাম আছে আরেকটা 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, সেটা কিডনিতে তৈরি হবে। তারপরে দেখা আছে কি সিক্রেশন, ওগুলো সবই ছিল তোমার রেগুলেশন। এবার তোমার কি আছে, তোমার সিক্রেশন আছে, মেটাবলিজম আছে, এক্সক্রিশন। যেমন রেনিন সিক্রেশন করে, রেনিন হচ্ছে একটা ইম্পর্টেন্ট হরমোন বা এনজাইম যেটাই বলো, সেটা হচ্ছে তোমার বিশেষ করে কি করে ব্লাড প্রেশার রেগুলেশনে যেটা হেল্প করে, সেটা হচ্ছে তোমার কি রেনিন। তার মানে হচ্ছে সে কি করছে, সে সিক্রেশনে হেল্প করছে, মেটাবলিজম এবং এক্সক্রিশন। তারপরে গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস হচ্ছে সাধারণত নরমালি হচ্ছে আমাদের, আমরা জানি গ্লুকোজ তৈরি হয় কার্বোহাইড্রেট থেকে। গ্লুকোনিওজেনেসিস জিনিসটা হচ্ছে যখন ফরমেশন অফ গ্লুকোজ নন কার্বোহাইড্রেট সোর্স, যেমন হচ্ছে ফ্যাট থেকে আসতে পারে, অ্যামাইনো অ্যাসিড থেকে আসতে পারে, এই গ্লুকোজটা এই কিডনি কি করে, যখন প্রলং ফাস্টিং, তুমি প্রলং ফাস্টিং কন্ডিশনে সে সাধারণত কি করবে, এই অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি করবে। তার মানে গ্লুকোজের নর্মাল লেভেলটা বা মেনটেন করার জন্য সাহায্য করবে হচ্ছে কিডনি। তাহলে কিডনির ফাংশনের মধ্যে প্রথম বলতে হবে এক্সক্রিশন ফাংশন, তারপরে বলতে হবে রেগুলেশন, অনেকগুলো রেগুলেশন আছে, ব্লাড প্রেশার আছে, ওয়াটার আছে, ইলেকট্রোলাইট, অসমোলারিটি, অ্যাসিড বেস, তারপর হচ্ছে আরবিসি প্রোডাকশন, তারপর হচ্ছে ভিটামিন ডি, আর হচ্ছে সিক্রেশন, মেটাবলিজম, এক্সক্রিশন অফ দ্য হরমোন, আর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। প্রত্যেকটা কথাই তোমাদের হচ্ছে কিডনি ফাংশনে আসবে। এবার আসলে আমরা একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এটা একটা অ্যানাটমিক্যাল একটা স্ট্রাকচার আমরা একটু দেখি কিডনির। দেখো এই যে কিডনি হলো দুইটা কিডনি থাকবে, এটা সাধারণত পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। যখন তুমি অ্যানাটমি পড়বা তখন দেখবা এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল হলে দুইটা কিডনি থাকে। কিডনির এই ডিপ্রেশনের জায়গাটার নাম হচ্ছে হাইলাম। এখান দিয়ে সাধারণত ব্লাড ভেসেল লিমফেটিক্স পাসিং করে, এখান থেকে তোমার কি বের হয়ে আসে, ইউরেটারটা। এই যে নিচে যে অংশটা সেটা হচ্ছে এই যে ইউরেটারটা তোমার বের হয়ে আসে কিডনি থেকে। ইউরেটার দিয়ে তোমার কিডনিতে যে ইউরিনটা তৈরি হয় সেটা তোমার ইউরেটার দিয়ে এসে তোমার ব্লাডারে এটা কি করে জমা থাকবে, যতক্ষণ না পর্যন্ত এমটি হবে, যতক্ষণ না পর্যন্ত মিকচুরেশন রিফ্লেক্স হবে, ততক্ষণ পর্যন্ত এটা তোমার এখানে জমা থাকবে। তারপরে তোমার এটা কি করবে, ইউরেটার দিয়ে বের হয়ে আসবে। ম্যাডাম বল। ম্যাডাম একটু স্লো গেলে আমাদের জন্য ক্যাচ করার সুবিধা হইতো ম্যাডাম। আচ্ছা শুনো, ফাংশন বুঝছো তো, ফাংশন? জি ম্যাডাম। আচ্ছা এখন আমরা তো এখানে আসছি, যেটা হচ্ছে তোমাদের একটু তোমাদের স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যেটা, সেটার মধ্যে আমি তোমাকে বললাম যে দুইটা কিডনি থাকে। দুইটা কিডনি মেনলি হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। এখন দুইটা কিডনি থেকে আমরা বলছি কিডনিতে কি তৈরি হয়, কিডনিতে তৈরি হচ্ছে ইউরিন। এই যে ইউরিন যে তোমার কিডনিতে তৈরি হচ্ছে, সেটা তোমার কিডনি থেকে কি হয়, কিডনিতে নেফ্রনে মেনলি তোমার ইউরিনটা তৈরি হয়। তারপরে তোমার এটা দেখো এখানে একটা হাইলিয়াম নামে একটা জায়গা আছে কিডনির, এই হাইলিয়াম দিয়ে তোমার এই যে ইউরিনটা তৈরি হচ্ছে সেটা তোমার হাইলিয়াম দিয়ে চলে আসে তোমার ইউরেথাতে, ইউরেটার দিয়ে চলে আসে তোমার ব্লাডারে, এটা ব্লাডার। তারপরে ইউরেটার দিয়ে সেটা বের হয়ে আসে। এটা হচ্ছে একটা অ্যানাটমিক্যালের কথা বললাম যে কিডনি কিভাবে থাকে। এখন আসো একটু আমরা যদি বাইসেকশন করি কিডনি, তখন আমরা কি কি জিনিস পাবো, এগুলো সব অ্যানাটমিতে পাবা তোমরা, একটু বোঝানোর জন্য তারপর তোমাকে আমরা এখানে আনছি। সেখানে যদি তোমার অ্যানাটমিতে দেখো একটা কিডনিকে আমরা যদি বাইসেকশন করি, আমরা দুইটা লেয়ার পাবো, দুইটা অংশ পাবো। এটা হচ্ছে এই যে বাইরের যে অংশ, এটার নাম হচ্ছে কর্টেক্স, বাইরের অংশটার নাম হচ্ছে কর্টেক্স, আর ভিতরে যে অংশটা সেটার নাম হচ্ছে মেডুলা। তার মানে কর্টেক্স আর মেডুলা পাবো। আর এখন হচ্ছে এই মেডুলার মধ্যে আমরা কিছু কিছু দেখো কোন শেপ কিছু জিনিস থাকে, সেটার নাম হচ্ছে রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের এই যে নিচের যে বেসটাকে, এটাকে আমরা বলি রেনাল পেপিলা। এই রেনাল পেপিলা গুলো এসে তোমার কোথায় জয়েন করে, রেনাল পেপিলা গুলো মাইনর কেলিক্স। মাইনর কেলিক্স। তোমাদের কি কিডনি সিস্টেম পড়ানো হয়েছে? ম্যাডাম গতকাল শুরু হয়েছে ম্যাডাম। ও তাহলে হচ্ছে সেটা মাইনর কেলিক্স। মাইনর কেলিক্স গুলো এসে শেষ হবে মেজর কেলিক্স। মেজর কেলিক্স এর থেকে আসবে রেনাল পেলভিস। রেনাল পেলভিসের সমস্ত ইউরিন গুলো এসে ইউরেটার দিয়ে আবার তোমার ওই ব্লাডার হয়ে চলে যাবে ইউরেটার দিয়ে। এখন তোমার দেখো নেফ্রন হচ্ছে স্ট্রাকচারাল ফাংশন ইউনিট অফ কিডনি। নেফ্রনটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি, যেটা তোমার এই রেনাল প্যারামিডের মধ্যে থাকবে। আমাদের সাধারণত দুইটা কিডনিতে আমরা বলি 2 মিলিয়নের মতো নেফ্রন থাকে, এক একটা কিডনিতে 1 মিলিয়ন করে, আমরা রাফলি এটা বলি 1 মিলিয়ন করে থাকে, 2 মিলিয়ন পর্যন্ত কিডনি থাকে। এখন আসো আমরা ব্লাড সাপ্লাই চলে যাই।
আচ্ছা, ব্লাড সাপ্লাই দেখো, ব্লাড সাপ্লাই আমি একটু ফিগারটা দেখে তারপর আমি এগুলো সবকিছু আমি ফিগারেও আছে, আবার আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশন লিখেও দিয়েছি। কাজে তোমরা ফিগারটাতে না বুঝেও ডেসক্রিপশন আছে সেখানে দেখো, আমি যে কোনো একটা বোঝাবো। ফিগার থেকে বোঝালে ডেসক্রিপশন বোঝাবো না, ডেসক্রিপশনে সুন্দর করে লেখা থাকবে, আর ডেসক্রিপশন বোঝালে আর ফিগারে দেখার দরকার নাই। এখন ফিগারটাই আমি একটু দেখাই তোমাদের। দেখো, প্রথম হচ্ছে আমরা যদি রেনাল সাপ্লাই বলি, আমরা রেনাল সাপ্লাই বলতে আমরা বুঝি যে কিডনিতে ব্লাড সাপ্লাই কিভাবে হচ্ছে। এখন কিডনিতে ব্লাড সাপ্লাই মেনলি হচ্ছে রেনাল আর্টারি দিয়ে। এখন রেনাল আর্টারি দিয়ে যে কিডনিতে যে ব্লাড সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে, এটা হলো রেনাল আর্টারি, সেটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার একটা ব্রাঞ্চ। রেনাল আর্টারিটা তোমার কি করবে, এখানে কিডনির হাইলিয়াম দিয়ে ঢুকবে, ঢোকার পরে সে অনেকগুলো স্টেপে ব্রাঞ্চিং হবে। প্রথমে যেমন সেগমেন্টাল ব্রাঞ্চিং হচ্ছে, প্রথমে হবে তোমার হচ্ছে মাউস টানে ভারতে সেগমেন্টাল আর্টারি হবে, সেগমেন্টাল আর্টারি থেকে তারপরে তোমার চলে যাবে ইন্টার লোবাল আর্টারি, ইন্টারলোবাল আর্টারি থেকে আসবে আর্কোয়েট আর্টারি, আর্কোয়েট আর্টারি গুলো আবার ডিভাইডেড হয়ে তৈরি হবে ইন্টারলোবুলার আর্টারিওল, ইন্টারলোবুলার আর্টারি থেকে তৈরি হবে তোমার এফারেন্ট আর্টারিওল, এফারেন্ট আর্টারিওল গুলো এটা এখানে চলে আসে এফারেন্ট আর্টারিওল। এই এফারেন্ট আর্টারিওল গুলো তখন কি হবে, ব্রাঞ্চিং এন্ড অ্যানাস্টোমোটিক্স হয়ে, অ্যানাস্টোমোসিস হয়ে তারা তৈরি করবে গ্লোমেরুলার ক্যাপিলারি, যেখানে ফিল্ট্রেশন হবে। এটার নাম হচ্ছে তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি। এটা হচ্ছে তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি। গ্লোমেরুলার ক্যাপিলারি গুলোর তারপরে তোমার কি হবে, আবার তারা রিইউনাইট হবে, রিইউনাইট হয়ে গ্লোমেরুলার ক্যাপিলারি গুলো তোমার ইফারেন্ট আর্টারি তৈরি করবে। আচ্ছা, এই দেখো এখানে ইফারেন্ট আর্টারি তৈরি হলো, যেটা ইফারেন্ট আর্টারি গুলো তখন তোমার আবার তারা আরেকটা সেট ক্যাপিলারি তৈরি করবে, যেটা অন্যান্য সাধারণত বেশিরভাগ অর্গানে থাকে না, কিছু কিছু অর্গানে আবার থাকে দুই সেট ক্যাপিলারি। তোমার আরেকটা যেটা করবে সেটার নাম হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি। যা কাট ছাটাতে দেরি হচ্ছে তোমাদের জন্য, সময় লাগতেছে বুঝে। এটার নাম হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি। দেখো পেরিটিবুলার ক্যাপিলারি তার মানে হচ্ছে এখানে তোমার রেনাল আর্টারিটা মেনলি বিভিন্ন স্টেপে ভাগ হয়ে হয়ে তারা কি হচ্ছে একদম এফারেন্ট আর্টারিয়াল হয়ে তোমার প্রতিটা জিনিসের জন্য কিডনির জন্য দেখো এফারেন্ট আর্টারিয়াল হয়ে গ্লোমেরুলার ক্যাপিলারি হয়ে ইফারেন্ট আর্টারিয়াল হয়ে তারা পেরিটিবুলার ক্যাপিলারি হয়ে রেনাল ভেন হয়ে তোমার ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে তারা শেষ হবে। তাহলে এটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ দ্য কিডনি। এটাকে দেখো আমি আবার সুন্দর করে লেখা আছে সব, ওইখানে বুঝতে না পারলেও তোমাদের কোনো সমস্যা নেই, এখানে একদম আমি ডিটেলস যেভাবে আছে ঠিক সেভাবে তোমাদের লিখে দিয়েছে। রেনাল আর্টারিটা যাবে কিডনি দিয়ে ভাগ হবে, প্রথমে ইন্টারলোবিয়াল, তারপরে হচ্ছে আর্কোয়েট আর্টারি হবে, তারপরে ইন্টারলোবুলার আর্টারি হবে, সেখান থেকে এফারেন্ট আর্টারিওল হবে, তারপর এফারেন্ট আর্টারিওলটা তোমার কি হবে, গ্লোমেরুলার ক্যাপিলারি হবে। গ্লোমেরুলার ক্যাপিলারি গুলো যেখানে তোমার আমি বলে দিয়েছি এখানে ফিল্টার হবে, ফিল্টার হয়ে তোমার ইউরিন ফর্মেশনের প্রথম ধাপটা শুরু হবে। তারপরে তোমার এই যে তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি ডিস্টাল এন্ডটা তোমার একসঙ্গে হয়ে ইউনাইট হয়ে তারা তৈরি করবে কি ইফারেন্ট আর্টারিওল। এই ইফারেন্ট আর্টারিওলটা তারপরে তোমার কি করবে, সেকেন্ড একটা ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করবে। এই সেকেন্ড ক্যাপিলারি নেটওয়ার্কটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি। এই পেরিটিবুলার ক্যাপিলারিটা তোমার হচ্ছে সারাউন্ড করতে হবে রেনাল ভেন, এইটা আলটিমেটলি তোমার রেনাল ভেনে এসে ওপেন করবে। এবং দেখো রেনাল ভেন কিভাবে হবে, এটাকে আর আমি ডেসক্রিপশন করে সরাসরি তোমাদের লিখে দিচ্ছি রেনাল ভেনটা কিভাবে হবে। তার মানে হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি বা ভাসার একটা হচ্ছে এটার একটা অংশ, পরে আমি তোমাদের বলবো ভাসার একটাটা। সেখান থেকে তোমার হবে উল্টা পথে ইন্টারলোবুলার ফার্স্টে হবে, তারপর তোমার সেখান থেকে হবে আর্কোয়েড ভেন হবে, সেখান থেকে হবে ইন্টারলোবাল ভেন হবে, সেগমেন্টাল ভেন হয়ে রেনাল ভেন হয়ে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে চলে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার ব্লাড সাপ্লাই অফ দ্য কিডনি, যেখানে তোমার রেনাল আর্টারি থেকে শুরু হবে, রেনাল ভেনে এসে শেষ হবে। তোমার প্রতিটা স্টেপ বাই স্টেপ ডিভাইডেড হয়ে হয়ে এই জিনিসগুলো হবে। তাহলে রেনাল ব্লাড সাপ্লাই ক্লিয়ার? হ্যাঁ, কিডনির নিজস্ব টিস্যুতে যে নিউট্রিশন সাপ্লাই হবে সেটাও কি ম্যাম রেনাল আর্টারির মাধ্যমে? হ্যাঁ, সব রেনাল আর্টারি ভাগ হয়ে ভাগ হয়ে গেছে, সব রেনাল আর্টারি সাপ্লাই দিবে, মেইন সাপ্লাই হচ্ছে রেনাল আর্টারি। ওকে ম্যাম।
এখানে হচ্ছে ডিটারমিনেন্টস অফ রেনাল ব্লাড ফ্লো। আমাদের দুইটা ডিটারমিনেন্টস আছে, একটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো, একটা হচ্ছে জিএফআর, যেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তোমাদের পরীক্ষার সময় বিশেষ করে রিটেনে তোমাদের দুইটাই আসে। তোমরা অনেক সময় দেখা যায় কি যে যখন আসে ডিটারমিনেন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, সেখানে তোমরা অনেক সময় রেনাল ব্লাড ফ্লোটা লিখে রাখো। রেনাল ব্লাড ফ্লোটা লেখার কিছু নাই, দুইটা আলাদা জিনিস। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট পুরো আলাদা, রেনাল ব্লাড ফ্লো এখানে এটা রেনাল ব্লাড ফ্লোটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট এখানে একটা জিনিসই আমরা জানবো যে যেহেতু পরবর্তীতে আমাদের ভাস্কুলার রেজিস্ট্যান্স সম্বন্ধে অনেক কথা আসবে, সেটা হচ্ছে যে আমরা বলছি ডিটারমিনেন্টস কি রেনাল আর্টারিয়াল প্রেসার থেকে আমরা রেনাল ভেন প্রেসার ডিফারেন্সটাকে আমরা ভাগ করব হচ্ছে টোটাল রেনাল ভাস্কুলার রেজিস্ট্যান্স দিয়ে। সেখানে প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে তোমাদের গাইডলাইনে, এখানে আমি কিছু লিখে আনছি, সবগুলো তোমার ভ্যালু দেওয়া আছে। এখন মেইনলি আমার কথা হচ্ছে এখানে যেটা, সেটা হচ্ছে টোটাল রেনাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। যদি তোমার রেনাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায়, রেনাল ব্লাড ফ্লো কমে যাবে। যদি তোমার ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়, রেনাল ব্লাড ফ্লো বেড়ে যাবে। এইটাই হচ্ছে তোমাকে একটু মনে রাখতে হবে, যখন আমরা জিএফআর পড়বো তখন এই জিনিসটা আসবে। এখানে আমি এই কথাগুলো কি বলছি, এটাকে আমি তোমাকে ইলাবোরেট করেছি বা ডেসক্রিপশন করেছি জিনিসটা কি। এখানে তোমাদের বলে দিচ্ছি যে আর্টারিয়াল প্রেসার ডিফারেন্সটা তোমার হচ্ছে রেনাল আর্টারিয়াল প্রেসার হচ্ছে ইকুয়াল টু দ্য সিস্টেমিক আর্টারিয়াল প্রেসার। অর্থাৎ সিস্টেমিক আর্টারিয়াল প্রেসার যদি আমরা ধরি 100, তাহলে রেনাল আর্টারিয়াল প্রেসারও 100 থাকবে, যেহেতু এটা ডিরেক্ট অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ। আর রেনাল ভেনের প্রেসারটা হচ্ছে 3 to 4 মিলিমিটার অফ মার্কারি। এখানে তোমাদের এই ছকটা, তোমাদের এই টেবিলটা তোমাদের গাইডলাইনে দেওয়া আছে, তোমাদের দেখিয়ে দিলাম যে আর্টারিতে কত থাকে, এফারেন্ট আর্টারিয়াল প্রেসার কত, গ্লোমেরুলার ক্যাপিলারিতে প্রেসার কত, তোমার ডিফারেন্ট আর্টারিয়াল প্রেসার কত, পেরিটেবল ক্যাপিলারিতে প্রেসার কত। এখানে 18 আছে যতদূর সম্ভব, সিসি চ্যাটার্জিতে মনে হয় 13 আছে, আমরা এখানে একটু 13 ইউজ করেছি, তোমরা 18 13 যেটা ইউজ করতে পারবা। এখানে হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেসার আর দেখো পেরিটেবল ক্যাপিলারি প্রেসার, দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এখানে হচ্ছে এই যে তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেসারটা যে হাই, যেটাই আমরা বলছি এটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা যে হাই এটা হচ্ছে ফিল্ট্রেশনে হেল্প করবে। আর এই যে দেখো পেরিটিবুলার ক্যাপিলারি প্রেসার যেটা হচ্ছে তোমার লো অনেক 18, সেটা তোমার রিঅ্যাবজর্পশনে হেল্প করবে। আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা জিনিস আসি ইম্পর্টেন্ট একটা, যেটা সেটা হচ্ছে পিকুলারিটিস অফ রেনাল সার্কুলেশন। এখানে অনেক কথা টাথা তোমার লেখা আছে বইয়ে, আমি তোমাদের মেইন হেডিংগুলো বলি যেগুলো তোমাদেরকে বলতে হবে। যখন তোমার আসবে পিকুলারিটি অফ রেনাল সার্কুলেশন, দুইটা কথা অবশ্যই বলতে হবে। এখানে 2 সেট ক্যাপিলারি বেড আছে, একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি বেড আর একটা হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি বেড। এটা হচ্ছে মেইন কথা, প্রথমে তোমাদেরকে বলতে হবে সেটা কিভাবে অ্যারেঞ্জ টেরেঞ্জ, সেগুলো তোমরা লিখলে লেখো, বোঝার জন্য এগুলো লেখা আছে। কিন্তু তোমাকে বলতে হবে এই দুইটা কথাই, যে আমাদের রেনাল সার্কুলেশন পিকুলারিটির মধ্যে প্রথমে আমার কথা হচ্ছে এখানে দুইটা ক্যাপিলারি বেড আছে, একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি বেড আর একটা হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি বেড, যেটা তোমাদের বারবার আমি দেখে আসছি। গ্লোমেরুলার ক্যাপিলারি বেডে হচ্ছে তোমার ফিল্ট্রেশন হবে, পেরিটিবুলার ক্যাপিলারিতে তোমার রিঅ্যাবজর্পশন হবে। এখন তোমার এখানে আমি প্রেসারগুলো বলছি, যে প্রেসারগুলো আগেও তোমাদের দেখিয়েছি, সেই জিনিসগুলো দেখো রিপিট হচ্ছে কথাগুলো। এখানে হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে তোমার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা হাই, এই হাই। আর হচ্ছে তোমার যেটা হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারিতে সেটা হচ্ছে তোমার এখানে 13, আবারও বলছি সিসি চ্যাটার্জিতে 13 আছে, সেটা হচ্ছে 13 বা 18, যেটা তোমার র্যাপিড ফ্লুইড রিঅ্যাবজর্পশনে হেল্প করবে। অর্থাৎ যেই ফ্লুইডটা ফিল্ট্রেশন হয়ে আমার কিডনি টিবিউলে আসবে, সেটা আবার তোমার রিঅ্যাবজর্পশন হবে। তবে তোমার কোন কোন সাবস্টেন্সগুলো রিঅ্যাবজর্পশন হবে, যেগুলো ওয়ান্টেড, যেগুলো আমার বডির জন্য দরকার, যেগুলো আমার বডিতে নিউট্রিশন দিবে, এই সাবস্টেন্সগুলো আবার রিঅ্যাবজর্পশন হবে, ব্লাডে আবার ফেরত যাবে। তাহলে দুইটা সেট ক্যাপিলারি বেড বলতে হবে, দুইটা যে একটাতে তোমার 60 মিলিমিটার মার্কারি, একটাতে 13 মিলিমিটার মার্কারি, সেটা তোমাদের বলতে হবে। অবশ্যই বলতে হবে যেটা তোমার র্যাপিড ফুড ফিল্ট্রেশনের জন্য কাজ করছে, যেটা তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি, আর এটা তোমার পেরিটিবুলার ক্যাপিলারি রিঅ্যাবজর্পশনে হেল্প করছে। তাহলে তোমার ফার্স্ট পয়েন্ট গেল যে আমরা বললাম 2 সেট অফ ক্যাপিলারি বেড থাকবে। এটা হচ্ছে এই কথাগুলো, ক্যাপিলারি বেডগুলা তোমার কি হেল্প করবে সেই কথাগুলো তোমার এখানে লেখা আছে। এখন আসো 2 নাম্বার কি আছে, ইউ শেপড ভাসার একটা কথা বলা আছে। তার মানে হচ্ছে এই ভাসার একটাটা সাধারণত তোমার কিডনিতে যেটা থাকে ইউ শেপ, এই ভাসার একটাটা তোমার কিছু না, এটা হচ্ছে পেরিটিবুলার যে ক্যাপিলারি আছে এটার একটা স্পেশালাইজড অংশ, যেটা স্টেট একটা অংশ থাকে। এই ভাসার একটাটা একটা ইম্পর্টেন্ট ফাংশন কি দেখো, সে প্রিজার্ভ মেডুলারি গ্রেডিয়েন্ট।
এবং কি করবে সে কনজারভেশন অফ ওয়াটার বাই দ্য কিডনি। যখন আমরা বডি ফ্লুইড কমে যায়, যখন আমরা ফ্লুইড কম খাই, তখন কিডনির একটা এই ভাসার একটা ইম্পর্টেন্ট ফাংশন কি, সে তখন বেশি বেশি ফ্লুইড তোমার ইউরিন দিয়ে আসতে দেয় না। কারণ তোমার যে এমনি তুমি ফ্লুইড কম খাচ্ছ, এখন যদি তোমার বেশি বেশি ফ্লুইড যদি চলে আসে, তাহলে তোমার বডিতে ফ্লুইডের ব্যালেন্স কমে যাবে বা ফ্লুইড কমে যাবে। সেজন্য সে কি করবে, বেশি বেশি ফ্লুইডটাকে সে বডিতে ফেরত, ব্লাডে ফেরত পাঠাবে এবং অল্প ফ্লুইড তোমার কিডনি দিয়ে বের হয়ে আসবে, যেটাকে আমরা বলি কনসেন্ট্রেটেড ইউরিন। আমরা পরে পড়বো কিভাবে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়। তাহলে তোমার এই যে ইউ শেপ ভাসার একটা যেটা আছে, সেটা তোমার কি কাজ করছে, তোমার হচ্ছে এই যে মেডুলারি গ্রেডিয়েন্ট বা হাইপার অসমোলারিটি তৈরি করছে, যাতে আমার বডির ফ্লুইডটাকে কনজার্ভ করতে পারে সে। তারপর দেখো 3 নাম্বার আছে যেটা অটো রেগুলেশন। যেটা তোমার অটো রেগুলেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন কিডনির। সে তোমার ব্লাড প্রেশারটাকে মেনটেন করতে পারে। এটা হচ্ছে তোমার কিডনির একটা ইন্ট্রিনসিক অ্যাবিলিটি। এটা তোমাদের অটো রেগুলেশন কিভাবে হয় সেটাও তোমাদের পরের চ্যাপ্টারে পড়ানো হবে। এই অটো রেগুলেশন হচ্ছে কিডনির একটা ইম্পর্টেন্ট ফাংশন। সেটা হচ্ছে সে আরো অনেক ইস্যুতে অটো রেগুলেশন আছে। সে হচ্ছে 80 থেকে 170 মিলিমিটার অফ মার্কারি ব্লাড প্রেশার পর্যন্ত সে নিজেকে কন্ট্রোল, কিডনি নিজেই এটাকে মেনটেন করতে পারে। তারপরে বা যদি আগে চলে যায় তখন সে মেনটেন করতে পারে না, কিন্তু এই লেভেল পর্যন্ত সে কিডনির মধ্যে সমস্ত ব্লাড প্রেশারটা যাতে কিডনি নিউট্রিশন পায়, যাতে আমরা ইউরিন ফর্মেশন হতে পারে, এই কাজগুলো করার জন্য যে পরিমাণে তোমার ব্লাড প্রেশার দরকার সে মেনটেন করে রাখে সবসময় কিডনি। আর 4 নাম্বারটা কি আছে, 4 নাম্বারটা আছে দেখো একটা ব্লাড ফ্লোটা সিলেক্টিভ। আমরা বলছি কিডনিতে তোমার আমরা দুইটা পার্টস আছে, যদি বাইসেকশন করি তাহলে কর্টেক্স আছে, মেডুলা আছে। কর্টেক্সের মধ্যে প্রায় 95 থেকে 98% বা 98% পর্যন্ত ব্লাড তোমার থাকবে হচ্ছে কর্টেক্সে। কর্টেক্সে তোমার মোস্ট অফ দ্য ব্লাড তোমার থাকে হচ্ছে কোথায়, কর্টেক্সে। আর তোমার মেডুলাতে থাকে খুবই কম ব্লাড, 1 থেকে 2% ব্লাড যেটা, সেটা তোমার মেডুলাতে থাকে। আর তোমার কর্টেক্সে এই বেশি ব্লাড থাকার জন্য ফিল্ট্রেশন হয়, আর এটাতে কম ব্লাড থাকার জন্য তোমার মেনলি হচ্ছে মেডুলারি গ্রেডিয়েন্টটা মেনটেন হয়, বা হাইপার অসমোলার যে মেডুলাটা সেটা মেনটেন হয়। তাহলে মেনলি হচ্ছে এগুলাই হচ্ছে আমাদের পিকুলারিটি, বলতে এগুলাই হচ্ছে আমাদের ডিফারেন্ট অন্যান্য সিস্টেম থেকে। সেটা কি 2 সেট ক্যাপিলারি বেড থাকবে, একটা ইউ শেপড ভাসার একটা থাকবে, অটো রেগুলেশন থাকবে, এবং ব্লাড ফ্লোটা কিডনির সমস্ত জায়গায় ব্লাড ফ্লোটা ইউনিফর্ম না, এটা হচ্ছে সিলেক্টিভ। যেমন হচ্ছে কর্টেক্সে বেশি থাকবে, মেডুলাতে কম থাকবে। এটা হচ্ছে পিকুলারিটি অফ রেনাল সার্কুলেশন। ঠিক আছে? হ্যালো? জি ম্যাডাম। ওকে, যদি না বুঝতে পারো, যদি বেশি দ্রুত হয়ে যায়, আমি একটু কথা দ্রুত বলি, তখন আমাকে বলো যে ম্যাডাম আর আসতে বলেন আবার। জি ম্যাডাম। আচ্ছা ওকে, এবার আসো আমরা একটু নেফ্রনে চলে যাই। বাইরে আমাদের যেটা পড়ানোর জিনিস নেফ্রন, যেখানে আমাদের ইউরিন তৈরি হবে। দেখো প্রথমে আমি একটু বড় করে লিখে রাখছি, নেফ্রন জিনিসটা কি, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। উপরে লেখা আছে নেফ্রন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। এখন এখানে আমি গাইডলাইনে তোমাদের লেখা আছে যে প্রতিটা কিডনিতে তোমার এটা কত 8 লাখ থেকে 10 লাখ নেফ্রন থাকে, বা তুমি 1 মিলিয়ন পর্যন্ত ধরতে পারো। তাহলে দুইটা কিডনিতে তোমার 2 মিলিয়ন পর্যন্ত তোমার নেফ্রন থাকে। এখন এখানে তোমার একটা কিছু কথা, এই কথাগুলো তোমাদের জাস্ট বলার জন্য, এটা তোমার মুখস্থ করার কোনো জিনিস নাই। যে এখানে বলা হচ্ছে যে নেফ্রনগুলা কখনো তোমার রিজেনারেট হতে পারে না। একবার যদি নেফ্রনগুলো তোমার ইনজুরির জন্য, ডিজিজের জন্য বা এজিং প্রসেসের জন্য যদি তোমার কখনো ড্যামেজ হয়, তারা নেফ্রনগুলো কখনো রিজেনারেট হবে না। এবং এটা দেখা গেছে যে তোমার যদি 40 ইয়ার্সের পরে তোমার এই নেফ্রনগুলো ডিজেনারেট হতে শুরু করে, এবং দেখা যায় যে তোমার প্রতি 10 বছর পর পর, 10 বছর, যেমন 40 থেকে 50 আসলে 10% নেফ্রন তোমার অটোমেটিক্যালি ড্যামেজ হয়ে যাবে। এইভাবে তোমার ড্যামেজ হইতে হইতে তোমার যখন এজ ধরো 80 আসবে, তখন তোমার দেখা যায় 40%-এর মতো মাত্র নেফ্রন থাকে, এই যে এট দ্য এজ অফ দ্য 18। কিন্তু এখন কথা হচ্ছে তার মানে কি, একজন লোক যখন বা একজন মানুষ যখন তোমার 80 ইয়ার্সে যাবে, তখন তার মানে কিডনি, তাহলে তোমার কি পুরা নেফ্রন তোমার ড্যামেজ হয়ে গেলে তার মানে তোমার কিডনি নষ্ট হয়ে গেলে, এরকম কিছু না। এটাই তোমার মেন কথা এখানে বলার জন্য। যদিও সে রিজেনারেট করতে পারছে না, 25% দিয়েই চলে ম্যাডাম। হ্যাঁ, তখন একটা অ্যাডাপটিভ চেঞ্জ হয়ে যায়।
দেখো বিকজ অফ অ্যাডাপটিভ চেঞ্জের জন্য তোমার দিস লস্ট ইজ নট লাইফ থ্রেটেনিং, এটা তোমার লাইফটাকে থ্রেটেন করবে না, যেহেতু তোমার যে সেগুলো থাকে নেফ্রনগুলো যেগুলো থাকে রিমেনিং, তারা একটা অ্যাডাপটিভ চেঞ্জ হয়, তারা নিজেরা বেশি বেশি চেঞ্জ করে যে নর্মাল কাজটা করা সেটা তারা করে। এটা হচ্ছে একটু বোঝার জন্য। এবার আসো আমরা একটু কিডনির পার্টস গুলোতে যাই, মানে কিডনি নেফ্রনের পার্টসে যাই। দেখো নেফ্রনের পার্টসের মধ্যে দেখো কি কি জিনিস আছে, সেটা নিয়ে আসা উচিত ছিল মাউসটা। আচ্ছা দেখো নেফ্রন প্রথমে আমরা তো আগে বলছি এটা কি গ্লোমেরুলার ক্যাপিলারি, এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি। এই গ্লোমেরুলার ক্যাপিলারির আউটসাইডের দিকে এটার নাম হচ্ছে বার্মানস ক্যাপসুল, এটা কভারিং করে থাকে একটা বার্মানস ক্যাপসুল। এই বার্মানস ক্যাপসুলটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এটার নাম হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলটা কর্টেক্সে থাকছে, সেটা দেখো নেমে যাচ্ছে, এই যখন একটা পিনের মতো মানে লুপের মতো হয়ে গেল, এটার নাম হয়ে গেল লুপ অফ হেনলি। লুপ অফ হেনলিটা তারপরে তোমার এটা দুইটা পার্ট আছে, লুপ অফ হেনলির আছে দুইটা পার্ট, সেটা দেখো এটা যখন নিচের দিকে যেটা নামবে এটা তিন পোর্শন, এটা নাম হচ্ছে ডিসেন্ডিং মানে নিচে নামান, ডিসেন্ডিং লিপ অফ লুপ অফ হেনলি। এটা তারপরে দেখো লুপ হয়ে উপরের দিকে যখন উঠবে এটার নাম হবে অ্যাসেন্ডিং লিম্ব। অ্যাসেন্ডিং লিম্বের দুইটা পার্ট, এটা হচ্ছে থিন সেগমেন্ট আর এটা হচ্ছে থিক সেগমেন্ট। আমরা যখন ইউরিন ফরমেশন পড়াবো তখন এইটা দুইটা সেগমেন্টের খুবই গুরুত্ব আছে। এই যে থিক সেগমেন্টে কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না। তারপরে তোমার এটা উপরের দিকে উঠে যাচ্ছে, যখনই তোমার এটা গ্লোমেরুলার ক্যাপিলারি, যখন তোমার এখানে চলে আসে এটার নাম হয়ে যাবে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এই ডিস্টাল কনভলিউটেড টিবিউল তারপরে তোমার হয়ে কানেক্টিং টিবিউলের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট, সেটা তোমার মেডুলাতে যখন চলে যাবে সেখানে হবে মেডুলারি কালেক্টিং টিবিউল, তারপরে আলটিমেটলি হয়ে যাবে কালেক্টিং ডাক্ট হয়ে রেনাল পেলভিস হয়ে তোমার একবারে চলে যাবে ওই ব্লাডারে গিয়ে ইউরিনগুলো জমা হবে। তার মানে হচ্ছে ইউরিন তৈরি হবে তোমার গ্লোমেরুলাসে, সেখান থেকে বার্মানস ক্যাপসুল, সেখান থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপরে তোমার হচ্ছে লুপ অফ দ্য হেনলি, তারপরে তোমার ডিসেন্ডিং লিম্ব ডিস্টাল টিবিউল, সেখান থেকে যাবে। মাঝে মাঝে তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করা হয় কর্টেক্সে কোন কোন পোর্শন থাকে, মেডুলাতে কোন কোন পোর্শন থাকে, এটা দেখে নিও। কর্টেক্সে দেখো মেকুলা ডেন্সা, পরে বলছি এটা স্পেশাল সেল, গ্লোমেরুলাস থাকছে, ডিস্টাল টিবিউল থাকছে, কানেক্টিং টিবিউল থাকছে, বার্মানস ক্যাপসুল থাকছে, কর্টিক্যাল কালেক্টিং টিবিউল থাকছে, আর বাকি অংশগুলো তোমার মেডুলাতে থাকছে। এটা হচ্ছে কর্টেক্স এন্ড মেডুলাতে একটা নেফ্রনের, এটা কিন্তু একটা নেফ্রনের অংশ। আচ্ছা এখন নেফ্রনের মধ্যে আগে বলছি তোমাদের পার্টস অফ নেফ্রনে আসলাম, সেই ছবিটারই এখানে ডেসক্রিপশন আর কিছু না, ছবিটার এই ডেসক্রিপশন আমি করেছি। এখানে তোমার কি কি থাকবে, গ্লোমেরুলাস থাকবে আর লং টিবিউল থাকবে। এটা তোমাদের অ্যানাটমিতে শান্তি এইভাবে তোমাদের ক্লাসিফিকেশন পার্টটা এইভাবে দেওয়া আছে, রেনাল কার্পাসকল হিসাবে। এটা তো দুইটা, এটাকে বলা হচ্ছে এটার মধ্যে পড়বে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বার্মানস ক্যাপসুল পড়বে, আর রেনাল টিবিউলের মধ্যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, লুপ অফ হেনলি, যেটা দুইটা পার্ট আছে, ডিসেন্ডিং দেখালাম, অ্যাসেন্ডিং, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, কালেক্টিং টিবিউল। ডিস্টাল কনভলিউটেড টিবিউলের দুইটা পার্ট আছে আমাদের এখানে, একটা ডিস্টাল পার্ট আর একটা হচ্ছে আর্লি পার্ট। দুইটা পার্টে একটু ইম্পর্টেন্স আছে, যখন ইউরিন ফরমেশন পড়াবো তখন তোমরা দেখবা। এখানে তোমার এই যে কিভাবে তৈরি হচ্ছে এই জিনিসগুলোকেই ডেসক্রিপশন করা হয়েছে সুন্দর করে, ওখানে না বুঝলেও কোনো সমস্যা নেই, এখানে পড়লেই তোমরা মোটামুটি সব বুঝে যাবে কোনটাকে আমরা গ্লোমেরুলার ক্যাপিলারি বলছি, কাকে আমরা বার্মানস ক্যাপসুল বলছি, তোমার প্রক্সিমাল টিবিউলটা কোন জায়গায় কিভাবে আসছে, এগুলো কিছুই না, এগুলো সব কিছুই হচ্ছে অ্যানাটমিক্যাল, কিভাবে আসছে না আসছে সেগুলো। তারপর লুপ অফ দ্য হেনলিতে আসবে, তারপরে তোমার ডিসেন্ডিং লিম্ব হয়ে অ্যাসেন্ডিং লিম্ব হবে, তারপরে তোমার হচ্ছে অ্যাসেন্ডিং লিম্বটা থিক পোর্শনের কথা বললাম, তারপর আলটিমেটলি কর্টিক্যাল কালেক্টিং ডাক্টে চলে যাবে, তারপরে লাস্টে যেটা হচ্ছে মেডুলে কর্টিক্যাল কালেক্টিং ডাক্টে যাবে, তারপরে রেনাল পেপিলা হয়ে যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম, তারপরে তোমার চলে যাবে কালেক্টিং ডাক্টে। এখানে তোমার বলছে যে প্রতিটা কিডনি থেকে তোমার, আমি যে তোমাদের দেখালাম লার্জ কালেক্টিং ডাক্ট, যেটা সাধারণত 250 কালেক্টিং ডাক্ট তোমার প্রতিটা কিডনিতে থাকে, যারা তোমার 4000 নেফ্রন থেকে ইউরিন কালেক্ট করে। তাহলে আমাদের টোটাল যদি আমরা এই কালেক্টিং ডাক্ট সবকিছু মিলে যদি সবগুলা তোমার একসঙ্গে হয়ে রিউনাইট হয়ে তোমার সাধারণত ইচ কিডনিতে তোমার কত 250 কালেক্টিং ডাক্ট তারা তৈরি করে, এবং এরা সাধারণত দেখা গেছে 4000 নেফ্রন থেকে এই ইউরিনগুলো কালেক্ট করে। তারপরে তোমার মানে এক একটা ডাক্ট ম্যাডাম 4000 নেফ্রন থেকে কালেক্ট করে না?
হ্যাঁ এক একটা, তাহলে তোমার হচ্ছে 10 হয়ে গেল এক একটা ডাক। 250 ডাক, তো 250 কে তুমি 4000 দিয়ে ইসে করো, গুণ করো, তাহলে দেখবা তোমার আমরা যে 10 লাখ বলছি 10 লাখ চলে আসবে। আচ্ছা এবার আসো, যেটা আমি তোমাদের বলেছিলাম পরীক্ষার সময় একটু ধরা হয়, আমাদের যে নেফ্রনের দুইটা পার্টস আছে, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। আমরা দুই ধরনের নেফ্রন সাধারণত আমরা দেখে থাকি কিডনিতে। এখন কর্টিক্যাল নেফ্রন যেটা কর্টেক্সে থাকবে, জাক্সটা মেডুলারি নেফ্রন যেটা, সেটা তোমার সাধারণত জাংশনে থাকে। তোমার কর্টেক্স এন্ড মেডুলার যে জাংশন সেখানে থাকে, বা বলতে পারো যে মেডুলা একদম কর্টেক্সের একদম সাথে যে মেডুলা যেখানে থাকে সেখানে জাক্সটা মেডুলার একদম কাছে থাকে যেটা। আচ্ছা কর্টিক্যাল নেফ্রন হচ্ছে বেশি থাকে, সেটা হচ্ছে প্রায় 85 90 থেকে 85 পর্যন্ত তোমার কর্টিক্যাল নেফ্রন থাকে, আর জাক্সটা মেডুলারি নেফ্রন থাকে কম, 50% থাকে। আচ্ছা এটার যে ডিফারেন্সটা, সেটা তোমাদের সাউথ এশিয়ান যে বইটার মধ্যে কিন্তু টেবিল করে দেওয়া আছে, এটা দেখি টেবিল করে একদম দেওয়া আছে ডিফারেন্সটা। আমি টেবিল করে আনি নাই, আমি আগের মতো করে আসছে। তাহলে তো আজকে মনে হয় ম্যাপলিফে তুলে যেতে দাম নাকি আগে কোনো নাম্বারে ধরে না নাম্বারগুলো। আচ্ছা এখন তোমরা একটু দেখো, সেটা হচ্ছে আমরা কফি এবার আসি, জিনিসটা তোলা তোমরা যে কথা বলছো সে একটু নিজেকে মিউট করে নাও। হ্যালো, আচ্ছা এখন আসো আমরা একটু তোমাকে এই যে ডিফারেন্স যেটা, রিজিওনাল ডিফারেন্স যেটা, সেটা একটু বলি, যে জাক্সটা মেডুলারি নেফ্রন এবং যে আমরা বলছি কর্টিক্যাল নেফ্রনের মধ্যে কি ডিফারেন্স আছে। বইয়ের মধ্যে অনেক অনেক কথা লেখা আছে, মেইন দেখো কিছু কথা, কয়েকটা কথা বললেই তোমাদের হয়ে যাবে। প্রথমে আমরা আসি লোকেশন, কোথায় সাইড। তাহলে আমি যদি বলি, তাহলে প্রথমে দেখো কর্টিক্যাল নেফ্রন যেটা, সেটা কোথায় থাকবে লোকেশন অনুযায়ী, সে থাকবে আউটার কর্টেক্সে। তার একটা শর্ট লুপ অফ হেনরি থাকবে, আমি টেবিলে বা ফিগার আবার দেখাবো। শর্ট লুপ অফ হ্যালো ম্যাডাম, হ্যালো। হ্যালো ফরিদ, তোর মাইক মিউট কর। ফরিদকে বলতো ভাই, মেসেজ দিয়ে বল। ম্যাম চলে গেছে? ইনবক্সে না, বল কি? হ্যাঁ ইনবক্স বল, ইনবক্স বল। আরে এসে বললাম না, গ্রুপে মেনশন। ও সম্ভবত গ্রুপের মেসেজ দেখতেছে না। ম্যাডাম চলে গেছে, ভালো হয়েছে। দীপ্ত হইস। ভাই ভালো হয়েছে, হ্যাঁ।
ওই কেউ আপডেট জানো, ক্লাস কি শেষ? এই জায়গায় দিল্লু ম্যাডাম, আরো অনেক ম্যাডাম আছে, জানি না। ফিজিওলজি দেখো ডিএমসি মনে, লেফট শোনো দেখলাম। শোনো, তোমরা এরকম হলে ডাইরেক্ট একটা ফোন নাম্বার রাখবা, টিচারে জিজ্ঞেস করবা, হয়তো বা ওর বাসায় কারেন্ট চলে গেছে, বুঝছো? এটা হতে পারে। এই জন্য তোমরা ওয়েট করবা, আর একটা ফোন নাম্বার রেখে তারপর জানবা, তারপরে আবার ওয়েট করবা আসলে। হ্যাঁ, রাগিব কি আছে এখানে? রাগিব ফোন করতে হ্যাঁ পারে। হ্যাঁ, আমি ম্যামকে ফোন দিচ্ছি তাহলে এখন। গাইস, ম্যামের বাসায় ইয়ে চলে গেছে, কারেন্ট চলে গেছে। এখন কি আমরা লিড নিব আমরা কি ওয়েট করব? নাকি? হ্যাঁ, ওয়েট করো, এত তাড়াতাড়ি লিভ করবা ম্যাম কেন? তোমাদের এত হ্যাঁ, ধৈর্য কেন? Wait ম্যাম করো। 5 মিনিট, ম্যাম 5 মিনিট ওয়েট করতে বললেন। হ্যাঁ, 5 সমস্যা নাই, মিনিটের মধ্যে সমস্যা নাই। 5 মিনিটের মধ্যে হয়ে গেলে উনি আসবেন, না হলে নেক্সট ক্লাসে এটা মার্চ করে দেবেন। হ্যাঁ, আমরা ওয়েট করি তাহলে। ওকে, ঠিক আছে।
আসসালামু আলাইকুম ম্যাম, টাইম তো শেষের পথে, আমরা কি লিভ নিয়ে নিব? গাইজ সবাই লিভ নিয়ে নেয়, ম্যামকে ফোন দিছিলাম, ম্যাম বললেন যে ওনার কারেন্ট আসতে দেরি হবে, সো লিভ নিয়ে নিতে বলছে। আচ্ছা ঠিক আছে, উনি নেক্সট দিন আরেকটা ক্লাস নেবেন মনে হয়। ওকে। দীপ তো এন্ড করে দে তুই। দিচ্ছি, দাঁড়াও। ওকে, সবার জন্যই দিয়ে দিলাম।